আমি যে কে তোমার, শুধু আমার। এত দেরি হয়ে গেল, সে এখনো আসেনি। ঠিক আছে, না হয় রণজিৎ তো আমার বাবা। রণজিৎ হলো গ্রামের সবথেকে ধনী ব্যক্তি। তার একটা মেয়ে রয়েছে, ঋত্বিকা। ঋত্বিকা তার মা বাবার কাছে খুব আদরেই বড় হয়েছে। একদিন ঋত্বিকা তার বান্ধবীর বিয়ে বাড়িতে গেছে, আর বিয়ে শেষ হওয়ার পর সে বাড়ি ফিরে আসতে চায়। তখন তার বান্ধবী বলতে লাগে, ঋত্বিকা, অনেক রাত হয়ে গেছে, তুই রাতে থেকে যা না হলে আমার বাড়িতে, কাল সকালে চলে যাবি। না না, আমি রাতে থাকতে পারবো না, কাল সকালে আবার ডিউটিতে যেতে হবে আমাকে। পূজার বাড়িতে রাতে থাকার জন্য আমাকে অনেক রকমই কথা বলল, কিন্তু এদিকে আমার যে মা বাবা বাড়িতে একা আছে, আর সকালে ডিউটিও আছে। সমস্ত কথা মাথায় রেখে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে কেমন একটা ভয় অনুভব হলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে একটু আলোর ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, আর কিছু কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে। সেই সময় কিছু অশরীর কান্নারও শোনা গেল। দেখতে পেলাম একজন নারী, তার পরনে কালো শাড়ি রয়েছে, আর তার গা হাত যেন কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দাম, আর কোনো চোখের মনি নেই। আমাকে দেখে হাসলো, দিয়ে বলতে লাগলো, আমি যে কে তোমার, শুধু আমার। এটা দেখার পর আমি খুব দ্রুতগতিতে দৌড় দিলাম সেই এলাকা থেকে বেরানোর জন্য। আমি যত দ্রুতগতিতে দৌড়াই, আমি তার সামনেই চলে আসি। তবুও কোনো কিছু না দেখে আমি দ্রুতগতিতে দৌড়ালাম, তবুও আমি তার সামনে চলে এলাম, দিয়ে দাঁড়ালাম। তখন আমি ভয়ে ভয়ে বললাম, তুমি আমার কাছ থেকে কী চাও? সেই সময় ওই অশরী প্রেতাত্মা কিছু দেখানোর চেষ্টা করলো আমাকে। আমি মিতু, আমার বয়স 20-র গায়ে। আমার মা বাবার মধ্যে মাই শুধু আছে। অনেক বছর আগে আমার বাবা মারা যায়। তবে থেকে আমাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আর আমি একজনকে ভালোবাসি, তার নাম রণজিৎ। আজকে আমাদের দেখা করার জন্য প্ল্যান হয়েছিল, তাই তার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই। আমরা যেখানে প্রত্যেকবারই দেখা করি সেই স্থানে আমি প্রথমেই চলে আসি। তখন রণজিৎ আসেনি, আমি তার জন্য অপেক্ষা করি। সেই সময় একটা কথা মনে আসে, আমাদের পরিবারের সাথে গ্রামের কিছু মানুষ হিংসা করত, কেন জানি না, আমাদেরকে তারা সহ্য করতো না। আমি যখন রণজিতের জন্য অপেক্ষা করছিলাম, তারা জানতে পেরে ওইখানে চলে আসে। তাদের মধ্যে একজন বলতে লাগলো, কি গো সুন্দরী, তুমি এখানে কি করছো? প্লিজ তোমরা এখান থেকে যাও, আমরা তোমাদেরকে খারাপ চোখে দেখি না, হিংসে করি না, প্রত্যেকেই ভালো নজরেই দেখি।
কিন্তু আমরা তো তোমাদের পরিবারকে হিংসা করি। আমাদের মধ্যে নানান তর্ক বিতর্ক লাগে। সেই সাধারণ তর্ক বিতর্ক এত ভয়ঙ্কর রূপ নেবে আমি বুঝতে পারিনি। তারা আমার গলা টিপে আমাকে মেরে ফেলল, দিয়ে গাছে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পর রণজিৎ আসে। তখন আমার শরীরটাকে ওইখান থেকে সরিয়ে দিয়ে জঙ্গলে ফেলে দেয়। রণজিৎ এসে আমার জন্য অপেক্ষা করতে থাকে। এত দেরি হয়ে গেল, সে এখনো আসেনি। ঠিক আছে, না হয় একটু কোনো অপেক্ষাই না হলে করি। অপেক্ষা করতে করতে দিন থেকে রাত হয়ে গেল, তবু রণজিৎ তার আশায় বসে থাকলো। রণজিৎ মনের ভেতর নানান আশা কোশ্চেন নিয়ে ওইখান থেকে বাড়ি চলে যেতে লাগলো। তুমি শুধু এটা রণজিতের কাছে পৌঁছে দিবে যে আমি তাকে অনেক প্রেম করি, এখনো করি। এই বলে সে গায়েব হয়ে যায়। তখন আমি মনে মনে ভাবি, রণজিৎ তো আমার বাবা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ধন্যবাদ।